ভারী কম্বলটা গায়ের উপর চাপা দিতে দিতে সুব্রত বললে, হুঁ, লোকটার দুর্জয় সাহস আছে বলতেই হবে। দিব্যি পাশে পাশে থেকেও আমাদের চোখে ধুলো দিয়ে যাচ্ছে। সুব্রতর এ ধরনের কথায় নীতিশ যথেষ্টই আশ্চর্য হয়ে গিয়েছিল, কিন্তু ঘুমে তখন তার চোখ দুটো বুজে আসছে। সে আর বেশি বাক্য ব্যয় না করে আপাদমস্তক কম্বলটায় ঢেকে কাত হয়ে শুয়ে পড়ল এবং শীঘ্রই পরমানন্দে নাক ডাকতে শুরু করল। সুব্রতর কিন্তু চোখে কিছুতেই ঘুম আসে না। রাত আর তখন বেশি নেই। সুব্রতর সবে একটু তন্দ্রা মতো এসেছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। কে? ভিতর থেকে সুব্রত প্রশ্ন করলে। বাবুজি, আমি দারোয়ান আছে, आपको एक ठो जरूरी तार है। ঘরের ওপাশ হতে জবাব এলো ভারী মোটা গলায়। এত রাত্রে তার? কি জানি কোথা থেকে আবার এলো, দেখি। ভাবতে ভাবতে বেশ একটু আশ্চর্য হয়েই শয্যা হতে উঠে গিয়ে সুব্রত দরজাটা খুলতেই কি যেন একটা ভারী বস্তু ওকে চোখের নিমেষে চারিদিক থেকে অকস্মাৎ ঢেকে ফেললে। তারপরই অতি মিষ্টি অথচ উগ্র একটা গন্ধ নাকে এসে লাগলো। আগাগোড়া সমগ্র ব্যাপারটুকু এতই আকস্মিক এবং এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঘটে গেল যে সুব্রত সামান্য একটু প্রতিবাদ করবারও সময় পর্যন্ত পেলে না। আজও ওর স্পষ্ট মনে পড়ে, সে সময়ও সে গলা ছেড়ে নীতিশকে ডাকবার কত চেষ্টাই করলে, কিন্তু গলার সমস্ত স্বরই বুঝি চিরতরে একেবারে বন্ধ হয়ে গেছে। কত চেষ্টা করলে ও হাত তুলে বাধা দিতে, কিন্তু হাত শিথিল, সব শিথিল। অমিত শক্তিশালী সুব্রত রায় আজ যেন 1 মাসের শিশুর চাইতেও দুর্বল, অসহায়। চোখ ফেটে ওর জল আসতে চায়। সহসা ওর সমগ্র শরীরটা দুলতে দুলতে শূন্যের দিকে ঠেলে উঠতে লাগলো। কম্বলের তলাতেই ও চোখের পাতা দুটো বুজিয়ে ফেললে, ভয়ে নয়, ক্লান্তিতে। সেই ঘরের মধ্যে শুয়ে থেকেও নীতিশ কিন্তু এই ঘটনার বিন্দু বিসর্গ কিছুই জানতে পারলে না। যেমন নিশ্চিন্ত আরামে কম্বলের তলে আপাদমস্তক ঢেকে ঘুমিয়েছিল, তেমনি ঘুমিয়েই রইল। তারপর নীতিশের ঘুম যখন ভাঙল, বেলা তখন প্রায় 6টা বেজে গেছে। ওপাশের ব্যালকনির বদ্ধ সারসির ফাঁকে ফাঁকে প্রথম ভোরের আলো ঘরের মাঝে এসে উঁকি দিচ্ছে। হঠাৎ এমন সময় পাশে সুব্রত শয্যার দিকে নজর পড়তেই ও চমকে উঠল। পাশের শয্যা খালি, ঘরের দরজাটাও খোলা। তা দেখে ধরফর করে নীতিশ শয্যার উপর উঠে বসে।
ব্যাপারটা কি বুঝতে পারে না ও। ঘরের দরজা খোলা, শয্যা খালি, সুব্রত ঘরে নেই। কোথায় গেল ও? বাথরুমে যায়নি তো? 7-5 ভাবতে ভাবতে সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে এবং প্রথমেই এগিয়ে গিয়ে বাথরুমের দরজা ঠেলতেই সেটা খুলে গেল। বাথরুম খালি, সেখানেও কেউ নেই। নীতিশ যেন অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে। ভারী আশ্চর্য তো। কোথায় গেল সুব্রত? কোথাও বেড়াতে বেরিয়ে যায়নি তো? কিন্তু তাই যদি গিয়ে থাকবে তো তাকে না বলেই বা যাবে কেন? আবার মনে হয় কাগজ আনতে নিচে যায়নি তো? এইরকম 7-5 ভাবতে ভাবতে নীতিশ নিচে যাবার জন্যে উঠে দাঁড়াতেই হঠাৎ মেঝের উপর নীতিশের চোখ পড়ল এবং সঙ্গে সঙ্গে ও থমকে দাঁড়ালো। দেখল মেঝের উপর পড়ে আছে ভাঁজ করা একটা চিঠি। চিঠিটার উপরে পেন্সিলে ওরই নাম লেখা। তাড়াতাড়ি চিঠিখানা তুলে খুলতেই ও চমকে উঠল। এ যেন আবার সেই ভোমরা আঁকা চিঠি। এক নিঃশ্বাসে নীতিশ চিঠিটা তখনই পড়ে ফেলল। পূর্বের মতোই সংক্ষিপ্ত চিঠি এবং তাতে লেখা আছে, ঘরের ছেলে ঘরে যাও, আমাদের কাজ হয়ে গেছে। বন্ধুর জন্য কোনো ভয় বা ভাবনা নেই। ঠিক সময় মতোই তাকে ছেড়ে দেব। 1 মাস শুধু তাকে আটকে রাখবো, তারপরই ছুটি। ইতি কালো ভ্রমর। চিঠিটা পড়া হয়ে গেলেও সেটা 2 হাতের মাঝে খুলে ধরে নীতিশ অনেকক্ষণ সেখানে একইভাবে স্থাণুর মতো দাঁড়িয়ে রইল। বুদ্ধি, বিবেচনা, সাহস সবই যেন ওর কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। কিছুই আরও ভাবতে পারে না। তাই তো এখন তবে উপায় কি? এখন করা যেতে পারে? কে ওকে এই বিপদে পথ দেখাবে? আর এই বিদেশ বিভুঁইয়ে কেই বা এমন ওর বন্ধু বা সহায় আছে যে ওকে সাহস দেবে, বুদ্ধি দেবে? কিন্তু যাই হোক, সুব্রতকে যে কালো ভ্রমরের দলের লোকই ওর অজ্ঞাতে ধরে নিয়ে গেছে সেটা সম্পর্কে অন্তত নিশ্চিত হওয়া গেল। অথচ কাল সকালের জাহাজে ওদের সিট রিজার্ভ হয়ে গেছে এবং যেমন করেই হোক সেই জাহাজে রওনা হতে না পারলে তাদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়ে যাবে। না না না, তা ও কিছুতেই হতে দেবে না। সুব্রতকে কাল জাহাজ ছাড়ার আগে খুঁজে বের করতেই হবে। তা সে যেমন করে হোক, যেভাবেই হোক, নইলে যে সব পণ্ড হয়ে যাবে। অবশ্যই সুব্রতকে ওরা প্রাণে মারবে না, সে কথা ওরা নিজেরাই জানিয়ে দিয়েছে চিঠিতে। নীতিশ ওর নিজের কথা ভাবলে, আচ্ছা আমি নিজেই বা কেমন পাশের বিছানা থেকে একটা জলজ্যান্ত সন্ডা মার্কা ছেলেকে দিব্যি বেমালুম চুরি করে নিয়ে গেল, আর আমি ঘুণাক্ষরেও টের পেলাম না। ছি 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 ছি, কি জঘন্য
ঘুম আমার? নীতিশের নিজের ওপরেই নিজের ধিক্কার আসতে লাগলো। কিন্তু আশ্চর্যের কথা বটে, ঘর তো ভিতর থেকে বন্ধ ছিল। যারা ওকে চুরি করে নিয়ে গেল তারা এলোই বা কোন পথে? সত্যি ব্যাপারটা যেন আগাগোড়াই ভৌতিক, অবিশ্বাস্য। নীতিশের একবার মনে হলো, আচ্ছা এক কাজ করলে হয় না? এখনই থানায় গিয়ে একটা খবর দিলে কেমন হয়? কিন্তু আবার মনে হলো, তারা তো হেসেই উড়িয়ে দেবে, বলবে মশাই নেশা ভাঙ করেন নাকি, যান যান বাড়ি যান। সত্যি তো, এ কথা আবার কেউ বিশ্বাস করে নাকি? বন্ধ ঘরে 4 তলার উপর থেকে একটা জলজ্যান্ত মানুষ চুরি, কিন্তু এই চিঠি, এও কি বিশ্বাস করবে? বলবে 20 শতাব্দীতে এ আবার হয় নাকি? নীতিশের সত্যি কান্না পেতে লাগলো। শেষটায় ও সত্যই ছেলে মানুষের মতো ঝড় ঝড় করে কেঁদে ফেললে। অনেকক্ষণ ধরে প্রাণ ভরে কেঁদে কেঁদে নীতিশের মনটা যেন অনেকটা হালকা হলো। সে আবার আগাগোড়া সমগ্র ব্যাপারটা ভালো করে ভাবতে লাগলো। উপায় একটা যেমন করে হোক তাকে বের করতেই হবে সুব্রতকে খুঁজে বার করবার জন্য। এখন কথা হচ্ছে, সে উপায়টা কি? এই এত বড় কলকাতা শহরে কেমন করেই বা একটা লোককে খুঁজে বের করবে? এ তো আর ওদের মতো ছোট বাঁকুড়া শহর নয়। কিন্তু বৃথাই। অনেকক্ষণ ধরে ভেবে ভেবেও নীতিশ ভাবনার কোনো কুলকিনারাই দেখতে পেলে না। না, সত্যি আর ভাবতে পারে না ও। এরপর আরো ভাবলে ও হয়তো পাগল হয়ে যাবে। নীতিশ একান্ত অস্থির পদে ঘরময় পায়চারি করে বেড়াতে লাগলো। কি করবে ও? কোথায় যাবে? কে বলে দেবে সুব্রত কোথায়? কোথায় এই এত বড় কলকাতা শহরে কোন অন্ধকারের অন্ধকূপে তাকে লুকিয়ে রাখা হয়েছে? আর ওদিকে সুব্রত। অনেকক্ষণ পরে সুব্রত যখন জ্ঞান ফিরে এলো, সমস্ত শরীর জুড়ে ওর তখনও একটা অস্বাভাবিক ঘুম ঘুম ভাব। মাথার সমগ্র শিরা উপশিরাগুলো যেন শিথিল হয়ে গেছে। দেহের প্রত্যেকটি মাংসপেশি যেন কেমন শ্লথ হয়ে গেছে। না পারে ও কিছু ভাবতে, না পারে সুস্থ মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনা করতে। সমস্ত স্মৃতি জুড়ে যেন একটা বিশ্রী জড়তা। নিদ্রার আবেশে চোখের পাতা দুটো ভারী। সুব্রত আবার চোখ মুছল। কিছুক্ষণ সেইভাবেই তন্দ্রার ঘোরে পড়ে রইল। প্রায় মিনিট 20-25 বাদে আবার যখন সুব্রত চোখ খুললে, আগের চাইতে তখন ও যেন অনেকটা সুস্থ বোধ করছে। চোখের দৃষ্টিটুকু যতখানি সম্ভব প্রখর ও সন্ধানী করে ও চারিদিকে তাকাতে লাগলো। কোনো পুরাতন বাড়ির ছোট্ট একটা অপরিসর ঘর। ঘরের দেওয়ালের
চুন বালি খসে খসে পড়ছে। মেঝের সিমেন্টও ক্ষয়ে ইট বের হয়ে আছে অনেক জায়গায়। কত দিনের পুরাতন বাড়ি কে জানে। ঘরের ভেতর আলো ভালো করে আসতে পারে না। মেঝে থেকে খানিকটা উপরে ছোট্ট একটি মাত্র জানলা, তাতে গোটা চারেক মোটা মোটা লোহার শিক বসানো। সেখান দিয়েই ঘরে যেটুকু আলো প্রবেশ করছে। সেই প্রায় অন্ধকার ঘরের মধ্যে সুব্রত ধীরে ধীরে উঠে বসল। মাথার ধারেই ছোট্ট একটা কাঠের টুলের উপর একটা ময়লা কাঁচের গেলাসে দুধ ও একটা ডিশে কিছু খাবার ঢাকা। সুব্রতর খিদেটা খুবই পেয়েছিল। তার মধ্যে আবার শরীরের উপর দিয়ে ধকলও তো কম যায়নি। কোনোরূপ চিন্তা মাত্র না করে হাত বাড়িয়ে দুধের গ্লাসটা টেনে নিয়ে সুব্রত প্রথমেই ঢক ঢক করে গেলাসের সবটুকু দুধ খেয়ে নিল। পেটে কিছু পড়বার পর দেহটা যেন বেশ একটু সুস্থ বোধ হতে লাগলো। খাবারগুলো ও ছুঁলও না। শরীরটা একটু সুস্থ হলে ও উঠে গিয়ে ঘরের দরজাটা ঠেলে দেখলে। দরজাটা ঠেলতেই বুঝলে সেটা বাইরে থেকে বন্ধ। ঘরের একটি মাত্র দরজা, তাও বন্ধ। চারিদিকে ও ভালো করে চেয়ে দেখলে। ভিতর থেকে সেটা খোলবার উপায় নেই। দু একটা চাপ দিয়ে ওর দরজাটা পরীক্ষা করে দেখলে। না, লোহার পাতের মতো শক্ত। সুব্রত খাটের উপর গিয়ে বসল। ভাবতে লাগলো, কি করা যায় এখন? এই বন্ধ ঘর থেকে কেমন করে ও মুক্তি পাবে? বাইরে কাদের যেন পায়ের শব্দ পাওয়া যাচ্ছে না। সুব্রত তাড়াতাড়ি বিছানার ওপর উঠে বসে পড়ে। হ্যাঁ, পায়ের শব্দই তো। সুব্রত উৎপন্ন হয়ে শুনল দরজার তালা খোলার শব্দ হচ্ছে। কারা যেন তালা খুলছে চাবি লাগিয়ে। দরজাটা খুলে গেল এবং খোলা দরজাপথে দুজন জোয়ান লোক ঘরে এসে প্রবেশ করল। দুজনের কোমরেই গোঁজা এক একটা তীক্ষ্ণ ভোজালি, মুখে মুখোশ আঁটা। আগন্তুকদের মধ্যে একজন একটু এগিয়ে এসে গম্ভীর গলায় বললে, যেমন আছো ঠিক তেমনি থাকো। পালাবার চেষ্টা করেছো কি এখানেই প্রাণটি রেখে যেতে হবে, মনে থাকে যেন। অন্য লোকটি বললে, আর কেনই বা ছেলে মানুষই করছো? ভেবে দেখো, এতে তোমার লাভ ছাড়া লোকসান এতটুকুও নেই। 20,000 টাকা তো তোমায় দেওয়া হবেই, আর তাছাড়া মাসোহারাও পাবে। তবে মিছে কেন বিপদ ডেকে আনবে? একটা মাস লক্ষ্মী ছেলেটির মতো এখানে চুপচাপ কাটিয়ে দাও। যখন যা চাও তাই পাবে, শুধু এখান হতে বেরোনো ছাড়া। খাওয়া দাওয়া কিছুরই অসুবিধে হবে না। কি বলো, রাজি আছো? সুব্রত তীব্র স্বরে বললে, আমার ভালো মন্দ তোমাদের চাইতে আমি ঢের ভালো বুঝি। আমায় বিরক্ত করো না, বেরিয়ে যাও। সুব্রতবাবু কেন অনিশ্চিত অর্থের লোভে পড়ে অকালে প্রাণটা দেবে?
আমরা এখন যাচ্ছি, ভালো করে আবার ভেবে দেখো যা বলে গেলাম। সন্ধ্যের পর আবার আসবো, জবাবটা তখন দিলেও হবে। বলে লোক দুটো চলে যেতে উদ্যত হয়ে আবার ফিরে বললে, কালো ভ্রমরকে সত্যি যদি জানতে, তাহলে এরকম পাগলামি করবার প্রবৃত্তি নিশ্চয়ই তোমার হতো না। চাই কি আমাদের কর্তাকে ধরে 20,000 30,000-এও দাঁড়াতে পারে। বলে লোক দুটো নিষ্ক্রান্ত হয়ে গেল। বাইরে তালা লাগানোর শব্দ পাওয়া গেল আবার। আরো কিছুক্ষণ পরে সুব্রত উঠে দাঁড়ালো। বেলা কটা হয়েছে তাও তো জানবার উপায় নেই। কত কি চিন্তা মাথার মধ্যে পাক খেয়ে ফিরছে। সুব্রত ভাবতে লাগলো, কাল সকালে ঘাট থেকে জাহাজ ছাড়বে, আর সে জাহাজ যদি ধরা না যায় তবে সময় মতো পৌঁছাতেও পারা যাবে না। ফলে এত যত্ন, এত চেষ্টা সবই ব্যর্থ হয়ে যাবে। কিন্তু উপায় বা কি? একটি মাত্র জানলা, সেটাও তো দাঁড়িয়ে হাতের নাগাল পাওয়ার উপায় দেখা যাচ্ছে না কিছু। কিন্তু আন্দাজ করে বুঝলো হয়তো লাফিয়ে কোনো মতে জানলাটার নাগাল পেলেও পাওয়া যেতে পারে। বার দুই চেষ্টার পর তৃতীয়বারে সুব্রত লাফিয়ে জানলার শিক ধরল। তারপর হাতের উপর ভর দিয়ে শরীরটাকে জানলার কাছে অনায়াসেই ঠেলে তুলল। বাইরে দিনের আলো অনেকটা নরম হয়ে এসেছে। বেলা আর নেই। নিচের দিকে নজর করে দেখলে নিচে একটা বস্তি, সারি সারি খোলার ঘর। মনে হলো ও যে ঘরে বন্ধ আছে, দোতলার উপর তো হবেই, তেতলায়ও হতে পারে। শিক ধরে শূন্যে ঝুলে বেশিক্ষণ থাকা গেল না। সুব্রত আবার নেমে এলো। আবার ঘরের চারপাশ ও বেশ ভালো করে দেখতে লাগলো, যদি কিছু একটা উপায় হয়। ভাবতে ভাবতে হঠাৎ একটা বুদ্ধি ওর মাথায় আসে। হ্যাঁ, ঠিক এমন একটা কিছু উঁচু জিনিস যদি পাওয়া যায়, যার উপরে দাঁড়িয়ে অন্তত জানলার শিকগুলো ও হাতে ধরতে পারে। একবার জানলার শিক ধরতে পারলে একটা না একটা ব্যবস্থা হয়তো বা ও করতে পারবে। ঘরের চারদিক দেখতে দেখতে হঠাৎ ওর চোখে পড়ল সেই খাবার রাখার ছোট টুলটার ওপরে, এবং সঙ্গে সঙ্গে একটা বুদ্ধিও খেলে গেল। টুলটা টেনে ওর জানলার নিচে নিয়ে এলো। এবারে জানলাটা বেশ নাগালের মধ্যে পৌঁছেছে। কিন্তু এর মধ্যে যদি কেউ বাইরে থেকে দরজা খুলে এসে পড়ে, ভেবে ভেবে সুব্রত বেশ একটা চমৎকার উপায় ঠাউরালে। খাটটা বেশ ভারী লোহার তৈরি, সেটাকে টেনে এনে দরজার গায়ে লাগিয়ে দিল। এতেই যদি ল্যাটা চুকে যায়। এখন যদি কেউ বাইরে থেকে দরজা খুলে ভিতরে ঢোকবার চেষ্টা করেও, তবু কিছুটা সময় তার লাগবে দরজার গায়ে ঠেসানো লোহার খাটটা ঠেলে ঘরে ঢুকতে, এবং সেই ফাঁকে ও যথাসাধ্য চেষ্টা করবে পালাবার। আর বিলম্ব না করে সুব্রত প্ল্যান মতো টুলটা জানলার নিচে রাখে। নিচে রেখে তার উপরে পা দিয়ে দাঁড়াতেই জানলার শিক দুটো ধরে ফেলল। দুই শিকের ফাঁক দিয়ে হাত চালিয়ে দিয়ে সুব্রত বেশ জোরে জোরে ভিতর থেকে শিকের গায়ে চাপ দিতে লাগলো।
কিন্তু পুরাতন মরচে পড়া শিক হলেও তা বেশ শক্ত। ক্রমে ক্রমে দেহের সমগ্র শক্তি দিয়েই সে চাপ দিতে লাগলো ওপরে। অমন শীতের দিনেও সারা শরীর ওর ঘামে ভিজে ওঠে। বাঁ হাতের আঙুল দিয়ে কপাল থেকে ঘামটা মুছে ফেলে আবার দ্বিগুণ উৎসাহে ও জোরে শিকের ওপর চাপ দিতে লাগলো।